শুভ সকাল বন্ধুরা। আজ হলো 30 এপ্রিল, 16 বৈশাখ, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আসামে হ্যাট্রিকের পথে বিজেপি, ইঙ্গিত সমীক্ষায়। শোচনীয় অবস্থা বিরোধী জোটের, 21-এর ফলাফলই আটকে যাচ্ছে কংগ্রেস, মানতে নারাজ গৌরব শিবির। পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরিবর্তনের পূর্বাভাস। আসামে এক্সিট পোল খারিজ কংগ্রেসের। 4 মে গণনার জন্য প্রস্তুত রাজ্য নির্বাচন কমিশন, বহুস্তরীয় নিরাপত্তা বলয়। প্রতিটি কেন্দ্রে 15 থেকে 28 রাউন্ডে ভোট গণনা। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বৈশাখেই মুখ তুবড়ে শিলচর কালাইন রোড, নির্বিকার বিভাগ। বিজেপি আমলেই শিলচর লোকসভা কেন্দ্রে ইতিবাচক পরিবর্তন হয়েছে বললেন সাংসদ পরিমল। মুখ্যমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিল থেকে 42 জন হিতাধিকারীর মধ্যে চেক বিতরণ। ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত হল দক্ষিণ করিমগঞ্জের বেশ কটি বাড়িঘর। দক্ষিণে দশে চাপা পড়ে একই পরিবারের 4 জন গুরুতর আহত। 10 পড়ে ব্রাহ্মণ শাসন গ্রামের দিনমজুর আব্দুল সুফানের বসতগৃহ বিধ্বস্ত হওয়ার দৃশ্য। বরিবন্দে লঙ্গাইয়ের বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ জনপদ। নির্মাণ কাজের টালবাহানায় গান্দাই মুখে ভাঙ্গা বাঁধ দিয়ে জল ঢুকছে। দুর্যোগ মোকাবিলায় জরুরি বৈঠক ডেকেছে প্রশাসন। এবং সর্বশেষ খবরটি হল দ্বিতীয় দফায় 92% চড়ালো ভোট। শীর্ষে পূর্ব বর্ধমান, পিছিয়ে কলকাতা। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রত্যাশা মতোই রাজ্যে হ্যাট্রিক হচ্ছে বিজেপি জোটের। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় ফিরছে এনডিএ। 100-র কাছাকাছি পৌঁছে যেতে পারে শাসক জোটের আসন সংখ্যা। প্রতিটি বুথ ফেরত সমীক্ষায় এমন ইঙ্গিত মিলেছে। উল্টো দিকে সম্মিলিত বিরোধীদের আসন সংখ্যাও 40ও পেরোচ্ছে না। ফলে বুথ ফেরত সমীক্ষার পূর্বানুমান মিলে গেলে আগামী 5 বছরও বিরোধী বেঞ্চে বসেই কাটাতে হবে কংগ্রেসকে। 5 রাজ্যের ভোট পর্ব শেষ হতেই বুধবার সন্ধ্যে থেকে আছড়ে পড়তে থাকে একের পর এক সংস্থার এক্সিট পোল কিংবা বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট। জাতীয় স্তরের বিভিন্ন নিউজ চ্যানেলও সমীক্ষার রিপোর্ট প্রকাশ করেছে। আসামের ভোট পর্ব অবশ্য মিটে গেছে অনেক আগেই। গত 9 এপ্রিল এক দফায় ভোট হয়েছে রাজ্যে। কিন্তু পশ্চিমবঙ্গের ভোটের জন্য নির্বাচন কমিশনের বিধিনিষেধের গেরোয় আটকে ছিল বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট প্রকাশ। পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফায় ভোট পর্ব শেষ হয়েছে বুধবার। তারপর সামনে এসেছে 5 রাজ্যের বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট। কিন্তু আসামের ক্ষেত্রে অবশ্য প্রতিটি সংস্থার সমীক্ষায় একই ছবি ফুটে উঠেছে। তেমন কোনো তারতম্য নেই। বিজেপি জোট সরকার যে তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় ফিরছে, আগে থেকে সেটা অনুমান করা হচ্ছিল। বুথ ফেরত সমীক্ষায়ও সেই পূর্বানুমান করা হয়েছে। প্রতিটি সংস্থার রিপোর্টে এনডিএ জোটকে 90-এর বেশি আসনে জয়ী হওয়ার কথা বলা হয়েছে। কয়েকটি বুথ ফেরত সমীক্ষার রিপোর্টে অবশ্য শতাধিক আসনও দেওয়া হয়েছে বিজেপি জোটকে। তবে শাসক জোটকে সবচেয়ে কম আসন দিয়েছে পিপুলস পালস, যাদের পূর্বানুমানে 68 থেকে 72 আসন পাবে এনডিএ জোট। সেটাও অবশ্য সংখ্যাগরিষ্ঠতার চেয়ে বেশি। কারণ আসামে ম্যাজিক অঙ্ক হচ্ছে 64। তবে বুথ ফেরত সমীক্ষার সার্বিক পূর্বানুমান অনুযায়ী বিজেপি অগপ বিপিএফকে নিয়ে গঠিত এনডিএ জোটের আসন সংখ্যা 86 থেকে 100-র মধ্যে থাকতে পারে। এর মধ্যে বিজেপি একাই জয়ী হতে পারে 70 থেকে 80টি আসনে। শরিক দল অগপ জয়ী হতে পারে 7 থেকে 9টি আসনে এবং 9 থেকে 11টি আসন পেতে পারে বিপিএফ। উল্টো দিকে বুথ ফেরত সমীক্ষার পূর্বানুমান সঠিক হলে কংগ্রেসের দুর্দশা কাটছে না এবারও। একের পর এক নির্বাচনে হেরে বিধ্বস্ত কংগ্রেস রাজ্যে ক্ষমতা থেকে দূর রয়েছে 10 বছর ধরে। কিন্তু এবারও তাদের খরা কাটার পূর্বানুমান করা হয়নি, বরং 21-এর ভোটের ফলাফলের কাছাকাছি আটকে যেতে পারে কংগ্রেস সহ বিরোধীরা। বুথ ফেরত সমীক্ষার সার্বিক রিপোর্ট অনুযায়ী কংগ্রেস, অসম জাতীয় পরিষদ, রাইজর দল, সিপিএম, সিপিআইএমএল এবং এপিএইচসিএলকে নিয়ে গঠিত বিরোধী ঐক্যমঞ্চের আসন থাকবে 22 থেকে 34-এর মধ্যে। বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট অনুযায়ী কংগ্রেস একা জয়ী হতে পারে 22 থেকে 30টি আসনে। 21-এর বিধানসভা ভোটে কংগ্রেস জয়ী হয়েছিল 29টি আসনে। এবার সেই একই অবস্থানে থেকে যেতে পারে কংগ্রেস। ফলে গৌরব গগৈকে নেতৃত্বে এনেও বিশেষ লাভ যে হয়নি সেটাই বোঝা যাচ্ছে। কিন্তু অন্যান্য বিরোধীরাও ভোটে বিশেষ প্রভাব বিস্তার করতে পারেনি।
বুথ ফেরত সমীক্ষায় এআইইউডিএফ, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি সহ অন্যান্য ছোট ছোট দলগুলি মাত্র 3টি আসনে জয়ী হওয়ার পূর্বানুমান করা হয়েছে। তবে বুথ ফেরত সমীক্ষার পূর্বানুমান কতটুকু সঠিক তা জানতে অপেক্ষা করতে হবে আগামী 4 মে অবধি। পরবর্তী খবরটি হলো, রাজ্যে বিধানসভা নির্বাচনের এক্সিট পোল প্রকাশের পরই তা সরাসরি খারিজ করে দিলেন নাজিরা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী এবং বিধানসভায় বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া। তার দাবি, সাধারণ মানুষ বিজেপির পক্ষে ভোট দেননি। রাজ্য জুড়ে একটি শক্তিশালী বিজেপি বিরোধী নীরব স্রোত কাজ করছে, যার প্রকৃত প্রতিফলন দেখা যাবে 4 মে ভোট গণনার দিন। এক প্রতিক্রিয়ায় দেবব্রত শইকিয়া অভিযোগ করেন, গত 1 দশকে আসামের মানুষের কাছে বিজেপি যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিল তার অধিকাংশই অপূর্ণ থেকে গিয়েছে। 10 বছরের ভিশন ডকুমেন্ট দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। ভালো দিনের বদলে খারাপ সময় এসেছে। বেকারত্বকে এই নির্বাচনের অন্যতম প্রধান ইস্যু হিসেবে তুলে ধরে তিনি দাবি করেন, রাজ্যে 33 লক্ষেরও বেশি যুবক যুবতী এখনও কর্মসংস্থানের অভাবে ভুগছেন। এই বিপুল সংখ্যক বেকারের জন্য সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। চাকরির প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। পাশাপাশি দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, দুর্নীতিমুক্ত সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েই বিজেপি ক্ষমতায় এসেছিল, কিন্তু বাস্তবে দুর্নীতি আগের চেয়ে বেড়েছে। পরবর্তী খবরটি হলো, আগামী 4 মে ভোট গণনাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আসামের নির্বাচন কমিশন। নিরাপত্তা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আসামের মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েলের নেতৃত্বে গোটা রাজ্যেই ভোট গণনার জন্য প্রস্তুতি প্রায় সম্পন্ন। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে যাবতীয় তথ্য তুলে ধরেছেন অনুরাগ গোয়েল। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, কমিশনের লক্ষ্য হচ্ছে স্বচ্ছ এবং শান্তিপূর্ণ ভোট গণনা। একথা মাথায় রেখেই যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। এদিন তিনি জানান, রাজ্যের 126টি বিধানসভা কেন্দ্রের জন্য 40টি গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। গণনার তত্ত্বাবধানে থাকবেন 126 জন অবজারভার, সঙ্গে 5,981 জন গণনা কর্মী ও 2,348 জন মাইক্রো অবজারভার। প্রতিটি কেন্দ্রে 15 থেকে 28 রাউন্ডে ভোট গণনা সম্পন্ন হতে পারে, তবে পরিস্থিতি বিবেচনায় রাউন্ড বৃদ্ধিও হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, আসামে নির্বাচন যেমন শান্তিপূর্ণ হয়েছে, ভোট গণনাও শান্তিপূর্ণভাবে মিটবে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোকরাঝার জেলার 5 বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয় এবং কোকরাঝার সরকারি বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। ধুবড়ী জেলার 5 বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে গৌরীপুরের পিসি ইনস্টিটিউশন এইচএস স্কুলে। দক্ষিণ শালমারা জেলার ভোট গণনা হবে হাটসিঙ্গিমারি কলেজে। গোয়ালপাড়া জেলার ভোট গণনা হবে জেলা আয়ুক্তের কার্যালয়ে। বঙ্গাইগাঁওয়ে ভোট গণনা হবে বঙ্গাইগাঁও বিশ্ববিদ্যালয়ে। চিরাং জেলার ভোট গণনা হবে ইউএন ব্রহ্ম কলেজে। বরপেটা জেলার ভোট গণনা হবে এমসি কলেজে। বোজালি জেলার ভোট গণনা হবে বট্টদেব বিশ্ববিদ্যালয়ে। এদিকে কামরূপ গ্রামীণ জেলার ভোট গণনা হবে জেলার পুরনো জেলা আয়ুক্তের কার্যালয়ে। কামরূপ মহানগর জেলার ভোট গণনা হবে মনিরাম দেওয়ান ট্রেড সেন্টারে। নলবাড়ি জেলার ভোট গণনা হবে নলবাড়ি কলেজে। মুসলপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হবে বাক্সা জেলার ভোট গণনা। তামুলপুরের ভোট গণনা হবে তামুলপুর এইচএস স্কুলে। উদালগুড়ি জেলার ভোট গণনা হবে সেখানকার জেলা আয়ুক্তের কার্যালয়ে। মঙ্গলদৈ কলেজে ভোট গণনা হবে দরং জেলার। মরিগাঁও জেলার ভোট গণনা হবে মরিগাঁও কলেজে। নগাঁও জেলায় বেশ কয়েকটি ভোট গণনা কেন্দ্র রয়েছে। এর মধ্যে রয়েছে ডাউসন এইচএস অ্যান্ড এমপি স্কুল, সরকারি বালক বিদ্যালয় এবং সরকারি বালিকা বিদ্যালয়। হুজাই জেলার ভোট গণনা হবে জেলা আয়ুক্তের কার্যালয়ে। শোনিতপুরের ভোট গণনা হবে তেজপুরের দরং কলেজে। বিশ্বনাথ জেলা আয়ুক্তের কার্যালয়ে হবে ওই জেলার ভোট গণনা। নর্থ লখিমপুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হবে লখিমপুর জেলার ভোট গণনা। ধেমাজি কলেজেই হবে ধেমাজি জেলার ভোট গণনা। তিনসুকিয়াতে আবার বেশ কয়েকটি ভোট গণনা কেন্দ্র রয়েছে, জনতা মহাবিদ্যালয়, সাইসাক সেন্টার, এসএস স্টেডিয়াম ইত্যাদি। অন্যদিকে ডিব্রুগড়ের ভোট গণনা হবে ডিব্রুগড় পলিটেকনিকে। সোনারি কলেজে হবে চড়াইদেও জেলার ভোট গণনা। শিবসাগর সরকারি উচ্চ মাধ্যমিক ও এমপি স্কুলে হবে ওই জেলার ভোট গণনা। মাজুলি জেলা শাসকের কার্যালয়ে হবে ওই জেলার ভোট গণনা। যোরহাটের ভোট গণনা হবে যোরহাট সরকারি বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে।
গোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজে হবে ওই জেলার ভোট গণনা। ডিফু কলেজে ভোট গণনা হবে কার্বি আংলং জেলার। পশ্চিম কার্বি আংলং জেলার ভোট গণনা হবে জেলার নতুন জেলা আয়ুক্তের কার্যালয়ে। পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের ভোট গণনা হবে জেলা আয়ুক্তের কার্যালয়ে। বরাক উপত্যকার কাছাড় জেলার সবকটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে রামনগরের আইএসটিটিতে। বিএমএইচএস স্কুলে হবে হাইলাকান্দি জেলার ভোট গণনা। আর শ্রীভূমি জেলার ভোট গণনা হবে করিমগঞ্জ কলেজে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি কেন্দ্রেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখতে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। পরবর্তী খবরটি হল, বরিবন্দে লঙ্গাইয়ের বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ জনপদ। দুর্যোগ মোকাবিলায় জরুরি বৈঠক ডেকেছে প্রশাসন। নদী বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা শেষ পর্যন্ত বাস্তব রূপ নিয়েছে দক্ষিণ করিমগঞ্জে। বৃষ্টির প্রথম বর্ষণই 12টা বাজিয়ে দিয়েছে। বরিবন্দে লঙ্গাই নদীর 200 মিটারের অধিক অংশের বাঁধ ভেঙে গিয়ে জনগণের সর্বনাশ ডেকে এনেছে। ভয়াবহ নদীবাঁধ ভাঙ্গনের ফলে নিলামবাজারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। গান্দাই মুখে পুরনো বাঙ্গা বাঁধ দিয়ে সহজে জনপদে নদীর জল ঢুকে পুরো গ্রাম প্লাবিত করেছে। এছাড়া বরিবন্দে পুরনো বাঙ্গা বাঁধের পাশে নতুন করে ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। বরিবন্দে বাঁধ ভাঙ্গার জন্য জেলা জল সম্পদ ও নিলামবাজার পূর্ত বিভাগকে সরাসরি দায়ী করে আঙ্গুল তুলেছেন স্থানীয়রা। পাশাপাশি গান্দাই মুখে পুরনো বাঙ্গা বাঁধ দিয়ে জল ঢোকার জন্য কাঠগোড়ায় দাঁড় করিয়েছেন বরাতপ্রাপ্ত ঠিকাদার পিন্টু দেবকে। তার কাজের বরাত বাতিলের দাবিতে সরব হয়েছেন বান বিধ্বস্ত মানুষ। দুর্যোগ মোকাবিলা সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রতিটি সরকারি লাইন ডিপার্টমেন্টকে নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন নিলামবাজার সার্কেল অফিসার, জানিয়েছেন ডিডিএম এর ফিল্ড অফিসার ফেরদৌসি রহমান লস্কর। কদিনের লাগাতার বৃষ্টিতেই মিজোরামের পাহাড়ি অববাহিকার জল সোজা নেমে এসে নদীতে মারাত্মক জলস্ফীতি দেখা দিয়েছে। জেলার প্রধান 3টি নদীর মধ্যে লঙ্গাই ও সিংলার জল বুধবার সকাল দিকে বিপদসীমার উপর দিয়ে বয়েছিল। নদীতে জলস্ফীতি দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই বেশ কটি জায়গায় নলবড়ে বাঁধের উপর দিয়ে জল টপকে জনপদে ঢুকতে শুরু করেছে। বিশেষ করে মঙ্গলবার রাতেই বাহাদুরপুর জিপির পরিবহন গ্রামের দিনমজুর কুদরত আলী ও ফখরুল ইসলামের বাড়ির পাশেই নদীগর্ভে তলিয়ে যাওয়া বাঁধটি হঠাৎ ভেঙে যায়। প্রায় 200 মিটার অংশের বাঁধ ভেঙে প্রবল বেগে জনপদে জল ঢুকছে। ভাঙ্গনস্থলের পাশে থাকা বেশ কটি বসতবাড়ি জলের স্রোতে ভেসে গেছে। একাধিক বসতবাড়ি, অসংখ্য পুকুর, ফিশারি বন্যার জলে প্লাবিত করেছে বলে জানা গেছে। তাছাড়া বাহাদুরপুর জিপির বরিবন গ্রামের শেষ প্রান্তে পুরনো বাঙ্গনের পাশেই নতুন করে বাঁধ ভেঙে জনপদে নদীর জল ঢুকছে সকাল থেকেই। নিচু এলাকায় বাঁধ টপকে নদীর জল ঢুকতে শুরু করেছে। সেখানে এখানকার দিগলবাগ, হালঘাট, রতনপুর, বরিবন, বনুগ্রাম, আকবরপুর, যাত্রাপুর প্রভৃতি এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন স্থানীয়রা। বিশেষ করে গান্দাই ব্রাহ্মণ শাসন জিপির গান্দাইমুখ গ্রামে বছর 3 পূর্বে লঙ্গাই নদীর বাঁধ ভেঙে গিয়েছিল। গতকাল রাতে সেই ভাঙ্গা বাঁধ দিয়ে নদীর জল ঢুকে পুরো গ্রামকে প্লাবিত করেছে। জানা গেছে গ্রামের সন্দীপ মালাকার, দেবা মালাকার, সমরজিৎ শর্মা, অমরজিৎ শর্মা, সবিতা পাল, অঞ্জন মালাকার, মৌমিতা মালাকার, পীযূষ মালাকার, দিলীপ মালাকার, মনতোষ মালাকার, জয়ন্ত মালাকার, ববি মালাকার, শান্তনু মালাকার সহ প্রায় 30টির অধিক পরিবার জলের তলায়। এছাড়া স্থানীয় এলপি স্কুল, সর্বজনীন কালীবাড়ি, গ্রামীণ রাস্তা সহ অসংখ্য পুকুর, ফিশারি, সবজি ক্ষেত জলের তলায় রয়েছে। অসংখ্য পরিবারের লোকজন ঘর থেকে বেরোতে পারছেন না। গৃহপালিত পশু নিয়ে চরম সংকটে পড়েছেন। বলতে গেলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন বানবাসী মানুষ। তারা সংবাদ মাধ্যমের কাছে সরাসরি অভিযোগ করে বলেন, নদীবাঁধ সংস্কারের নামে গত 2 বছর ধরেই তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। কারণ বারংবার ভাঙ্গা বাঁধ দিয়ে নদীর জল ঢুকে পরপর বিধ্বংসী বন্যার কবলে পড়ে সর্বশান্ত হয়েছেন গোটা এলাকার মানুষ। পরবর্তী খবরটি হল, গরিব, দুস্থ ও আর্থিক সংকটে থাকা রোগীদের সহায়তায় আবারও উদ্যোগী হলেন শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। বুধবার কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বড়খোলা বিধানসভা এলাকার তাপাং ও বড়খোলা মণ্ডলের 42 জন হিতাধিকারীর হাতে মুখ্যমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিলের চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেন তিনি। এ উপলক্ষে সাংসদ জানান, আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মোট 5,20,000 টাকার 42টি চেক মঞ্জুর করা হয়েছে।
তিনি বলেন, এই তহবিলের মাধ্যমে ইতিমধ্যেই বহু দরিদ্র রোগী ও আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রী উপকৃত হয়েছেন। পরিমল শুক্লবৈদ্য আরও জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা করার ক্ষেত্রে তিনি ভবিষ্যতেও সক্রিয় থাকবেন। পাশাপাশি তিনি দাবি করেন, বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে শিলচর লোকসভা কেন্দ্রে উন্নয়নের গতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এই উন্নয়ন সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা বলেন, সাংসদের প্রচেষ্টাতেই এই চেকগুলি অনুমোদিত হয়েছে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।